এই আব্বুদের এখনো জানায়নি ব্যাপারটা। আম্মু নিজের জেদ দেখিয়ে সাফ বলে দিয়েছে লুসিয়ান ভাই এখানেই থাকবে, সমস্যা হলে মোমকে চলে যেতে। আমার মোম জানে এসব? প্রথমে জানতো না, তবে আব্বু ওকে অনেক বাজে কথা বলেছে, মোম সবটা শুনেছে। এরপর এখান থেকে চলে যাওয়ার জন্য আব্বু কাকিয়া সবার কাছে অনুমতি চেয়েছে, তবে পাইনি। আমরা বলে দিয়েছি তুই না করেছিস। তবে আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে লুসিয়ান ভাইয়া যদি ওর সাথে মাত্রাতিরিক্ত কিছু করার চেষ্টা করে তাহলে মোম যেভাবেই হোক এখান থেকে চলে যাবে। চিন্তায় পড়ে গেল নভ। সত্যি কি মোমকে ইনসিকিউর রাখছে সে? না না, সে তো প্রতিটি রাতেই মোমের ঘরে থাকে। তাহলে যাই হোক, আর রিস্ক নেওয়া যাবে না। এবার থেকে যা করার বাড়িতে থেকেই করতে হবে। সময় চলছে তার নিজ গতিতে। ওই দিনের পর কেটে গেল আরো কয়েকটা দিন। মোমের হাতের ক্ষতটাও প্রায় শুকিয়েছে। আখি এখন মোমের সাথে ভালো ব্যবহারই করে। সব ঠিকই আছে। নভ এখন বাড়িতে থাকে। থাকে বলতে সকাল 9টার দিকে বেরিয়ে যায় আর রাতে 11টা কি 12টার দিকে ফিরে আসে। কখনো কখনো দুপুরে এসে খেয়ে একটু জিরিয়ে নেয়, আবার কখনো বা আসেই না। তবে এসবের মাঝেও ভালো নেই মোম। শরীরটাও আজকাল আর ভালো ঠেকছে না। এছাড়াও ভালো না লাগার আরেকটা কারণ হলো নভ যতক্ষণ বাড়িতে থাকে মোমকে ইগনোর করে। আর কথা হলেও নভ সবসময় হৃদয় চালানো কথা বলে। রাত প্রায় 12টা। ক্লান্ত শরীর নিয়ে গাড়ি চালাচ্ছে নভ। উদ্দেশ্য বাড়ি। শরীর ক্লান্ত হলেও মনে তার খুশি। একটুখানি আশার আলো দেখছে সে। আজ অষ্টমবারের মতো ডাক্তার কনফারেন্স করেছে নভ। টপ নিউরোলজিস্টদের এখনও রিসার্চের মূল বিষয় হচ্ছে মোম। কিভাবে লাস্ট স্টেজের ব্রেন ক্যান্সারের রোগীকে বাঁচানো যায়। এতদিন পর সবাই এতটুকু জানিয়েছে যে বছরখানেক আগে আমেরিকার একজন নিউরোলজিস্ট তার আবিষ্কার পরীক্ষা করার উদ্দেশ্যে এই পর্যন্ত 3জন লাস্ট স্টেজের ব্রেন ক্যান্সারের রোগীর অপারেশন করেছে। তবে এর মধ্যে একজন রোগী সুস্থ হয়ে উঠলেও বাকি দুজন অপারেশন থিয়েটারেই মারা যায়। তাই লাইফ গ্যারান্টি কেউই দিতে পারছে না। তবে নভ যেন এতেই খুশি। সে একটা পথ খুঁজেছিল, যার একটা চিহ্ন হলেও পেয়েছে যে সে শুধুমাত্র বেঁচে যাওয়া লোকটির কথাই শুনেছে। বাকি দুজনের ক্ষেত্রে যে অপারেশনটা অসফল হয়েছে তা যেন সে কানেই নিতে পারছে না। তার দৃঢ় বিশ্বাস তার মোম এটার মাধ্যমেই সুস্থ হয়ে উঠবে, মুক্তি পাবে ব্রেন ক্যান্সার নামক বিষাক্ত যন্ত্রণার থেকে। পৃথিবীতে নিজের অস্তিত্ব আরও কয়েকটা বছর বেশি টিকিয়ে রাখতে পারবে। তাই সে খুশি, খুব খুশি। কথায় আছে না, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ভাবনার মাঝেই মনে হলো গাড়ির পাশ দিয়ে কেউ যেন গেল। বিষয়টা তা নয়, এরকম হাজার মানুষের পাশ কেটে যায়। তবে মানুষটাকে যেন খুব চেনা ঠেকলো নভের কাছে। কে ছিল এটা? সত্যি কি নভের চেনা কেউ? গাড়ির স্পিড কমিয়ে বাইরের লুকিং গ্লাসে তাকাতেই আত্মা কেঁপে উঠল নভের। মোম, এত রাতে মোম এই রাস্তায় কেন, তাও একা এভাবে দৌড়াচ্ছে কেন? দ্রুত ব্রেক কষল নভ। গাড়ি থেকে নেমে দৌড় লাগালো সামনে দৌড়াতে থাকা মোমের দিকে। বাতাসের গতিতে মোমের কোমর সমান কালো সিল্কি চুলগুলো দুলছে। পায়ে থাকা নূপুর ছোড়াও ছুমছুম আওয়াজ তুলছে। সাদা গোলাপি মিসিং সালোয়ার কামিজের ওড়নাটাও তুলছে। একটা সময় ক্লান্ত হয়ে হাঁপাতে লাগলো মোম। গতি একটু কমে এলো। নভ একদম কাছে এসে থামলো মোমের। রাশভারী কণ্ঠে পেছন থেকে বলে উঠল, এই অবয়ব রাইনিশের হাত থেকে পালানো এতটা সহজ বুঝি? থমকে গেল মোম। অপ্রত্যাশিত কণ্ঠস্বর যেন আত্মায় পানি ফিরিয়ে দিল তার। দ্রুত ঘুরে তাকালো নভের দিকে। ঘন ঘন শ্বাস নিয়ে দৌড়ে এলো নভের কাছে। দু হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে যাবে, তার আগেই ছিটকে পড়ল নভের শক্ত হাতের থাপ্পড় খেয়ে। অতিরিক্ত রাগে রিরি করছে নভ। হিতাহিত জ্ঞান তার নেই আপাতত। বা হাতের সাহায্যে টেনে তুলল মোমকে। তোমার সাহস কি করে হলো এত রাতে বাড়ি থেকে পালানোর? হাউ ডেয়ার ইউ টু ডু ইট? অ্যান্সার মি, ড্যাম ইট। কেঁপে উঠল মোম।
কণ্ঠতে যে এতটাই তীব্রতা ছিল, ফুঁপিয়ে উঠল মোম। কাতর কণ্ঠে মাথা নাড়িয়ে বলে উঠল, আমি পালাইনি, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি পালাইনি। শুনল না নভ, আর না আরো কিছু শুনতে চাইলো। টানতে টানতে নিয়ে গেল গাড়ির কাছে। পেছনের সিটে ছুঁড়ে ফেললো এক প্রকার। তারপর নিচে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। গাড়ি এসে থামলো সোজা নভের বাড়ির সামনে। ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে নামলো গাড়ি থেকে। একবারে তাকালো মোমের দিকে। মেয়েটা কেমন যেন জড়সড় হয়ে আছে, তবে মোমের এমন কোমল ভাব গলাতে পারল না নভের মন। শক্ত কণ্ঠে নভ বলল, সোজা বাড়িতে ঢুকবে। আরেকবার পালানোর চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না। বলেই হন হন করে বাড়িতে ঢুকে গেল নভ। ড্রয়িং রুমে পৌঁছাতেই নভের চোখে পড়ল বাড়ির সকলকে। সাথে আছে পলের বোন মলিও। লুসিয়ানের মাথার এক পাশ ফেটে গল গল করে রক্ত ঝরছে। সেটাতেই পট্টি বাঁধতে ব্যস্ত মলি আর পলি। সাথে সাথে হা হুতাশ করছে তারা। কে করেছে লুসিয়ানের এই অবস্থা? প্রশ্ন জাগলো মনে, তবে প্রকাশ করলো না নভ। এমনিতেই এই বাড়ির কোনো কিছুতেই তার ইন্টারেস্ট নেই। কিছু না বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল নভ। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই কানে ভেসে এলো কারো চিৎকার। চিনতে দেরি হলো না নভের, কণ্ঠটা মোমেরই। তড়িৎ বেগে কেঁপে উঠল নভ। কি হয়েছে আমার মোমের? হাতের তোয়ালেটা এলোমেলো ভাবে ছুঁড়ে ফেলে দিয়ে ছুটল রুমের বাইরে। সিঁড়ির কাছে আসতে চোখ পড়ল পলির এক হিংস্র রূপ। মোমের চুলগুলো পেছনের দিকে খামচে ধরে আছে পলি, সাথে থুতনি চেপে বাঘিনীর মতো বলছে, লুসিয়ানকে কেন মেরেছিস বল? ছেলে দেখলেই নিজেকে সামলাতে পারিস না, তাই না? আজ তোর একদিন কি আমার একদিন। এদিকে ফ্লোরে বসে আর্তনাদ করছে মোম। মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে তার। চোখের বাঁধ ভেঙেছে। বারবার করে পলিকে অনুরোধ করছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। মাথার রগগুলো ফুলে উঠেছে নভের। হাতের মুঠো শক্ত হয়েছে। গর্জে উঠে বলল, হেই! দ্রুত সিঁড়ি বেয়ে নামলো সে। ছুটে এসে পলির থেকে মোমকে ছাড়ালো। বুকে আগলে ধরলো মোমকে। দুজনের হৃৎপিণ্ডের ধুক ধুক শব্দ মিলেমিশে একাকার হচ্ছে। নভ রক্ত চক্ষু নিক্ষেপ করলো সামনে দাঁড়িয়ে থাকা দুই বোন পলি আর মলের দিকে। তীব্র ঝাঁঝালো কণ্ঠে বলল, এত বড় সাহস তোমরা পেলে কোথায় থেকে? আমার মোমকে হার্ট করছো তোমরা? ওয়াই? ঝংকার দিয়ে কেঁপে উঠল পুরো বাড়িটা। সাথে উপস্থিত প্রত্যেকের আত্মার পানি শুকাতে লাগলো। পলি সুচালো কণ্ঠে আঙুল তুলে জবাব দিল, তুই জানিস না নব, এই মেয়েটা আস্ত দুশ্চরিত্রা। ও লুসিয়ানের মাথা ফাটিয়ে দিয়েছে, দেখছিস না তুই? জাস্ট শ্যাট আপ। আমার মোমের চরিত্র নিয়ে আর একটাও বাজে কথা বলবে না তুমি। কথা শেষ করেই নভ তাকালো লুসিয়ানের দিকে। নভের দৃষ্টি জানিয়ে দিচ্ছে সে লুসিয়ানকে বলতে বলছে। তাই লুসিয়ান একটা ইনোসেন্ট ভাব নিয়ে মাথা নিচু করে বলল, খালামণি, সত্যি বলছে নৌ ভাই, এই মেয়েটা আমাকে কি একটা কাজে সাহায্য লাগবে বলে নিজের রুমে ডেকেছিল। আমি যাওয়ার পর দেখি সবটাই মিথ্যা। ও নিজে আমার কাছে আসতে চাইছিল, আমি না করে ফুলদানি দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এই দেখো। নভ আবারও চেঁচাতে যাবে, তার আগেই কানে এলো মোমের গোঙানোর শব্দ। অতি কষ্টে শব্দ উচ্চারিত হচ্ছে তার মুখ থেকে। মিথ্যা, মিথ্যা বলছে উনি। বিশ্বাস করুন, মিথ্যা বলছে এটা। আর বলতে পারল না মোম। নভের বুকের কাছে থাকা মাথাটা আরেকটু হেলে পড়ে গেল। সাথে সাথে নভ আগলে নিল মোমকে। মাথার নিচে হাত দিয়ে ধরল মোমকে। বন্ধ চোখ যুক্ত মুখশ্রীর দিকে তাকিয়ে নভ ডাকল, মোম, মোম, এই মোম, তাকাও একটু। হঠাৎই টপ করে কিছু একটা পড়ার শব্দে নিচে তাকালো নভ। এক ফোঁটা রক্ত ফ্লোরে পড়েছে। রক্তের উৎস খুঁজতেই আবিষ্কার করলো মোমের কান থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। চোখ বড় বড় হয়ে গেল নভের। তাড়াহুড়ো করে মোমের মুখের দিকে তাকালো। ততক্ষণে মোমের নাক চোখের কার্নিশ বেয়েও পড়তে লাগলো রক্তের ধারা। নভ ঝাঁকালো মোমকে। আবারও রক্তক্ষরণ।
এটা তো মমের জন্য মোটেও ভালো লক্ষণ নয়। মম, এই মম তাকাও, এই তাকাও আমার দিকে। খুব বেশি কষ্ট হচ্ছে আমার মম। মম, ইস্যু, তেজকে বল দ্রুত হসপিটাল পৌঁছাতে। উপস্থিত প্রত্যেকেই মোমের হঠাৎ রক্তক্ষরণে অবাক, এমনকি পলি, মলি, লুসিয়ানো। তেমনি ইস্যুও ভয়ে গোল গোল চোখ করে তাকিয়েছে মোমের দিকে। নভের কথা যেন কানেই গেল না তার। নভ এবার তার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, কি হলো ইস্যু, শুনতে পারছিস না? তেজকে ফোন কর, মমকে এক্ষুনি হসপিটাল নিতে হবে। ঘোর কাটল ইস্যুর। দ্রুত ফোন লাগালো তেজকে। নভ মোমকে পাজা কোলে নিল। ঈশান বলল, আমি ড্রাইভ করছি, চল। নভ মানল। দরজা পর্যন্ত গিয়ে একবার পেছনে পলি মলিদের দিকে তাকিয়ে বলল, কাজটা একদমই ঠিক করনি তোমরা, আবারও ফিরে আসবো আমরা। আর থামলো না নভ। গটগট পায়ে হন্তদন্ত হয়ে ছুটল। সে যাওয়ার পরে অবন ঘৃণার দৃষ্টিতে তাকালো পলির দিকে। অনেক করেছো তুমি, আর না। আজ যদি মায়ের কিছু হয় তাহলে এই বাড়ি ছাড়তে হবে তোমার। এটা আমার লাস্ট ডিসিশন। এরপর অবন জহিরের দিকে তাকিয়ে বলল, চল ভাই, এখনই হসপিটাল যেতে হবে। চল। পেছন থেকে আঁখি বলে উঠল, আমিও যাব আব্বু। সাথে সাথে সবাই বলল যাবে। তাই সবাই মিলে রওনা দিল হসপিটালের দিকে। ছোট্ট গ্লাসের মধ্য দিয়ে দেখা যাচ্ছে মোমের নিথর দেহটা। এখনো জ্ঞান ফিরেনি, তবে আর কিছুক্ষণের মধ্যেই ফিরবে বলে জানানো হয়েছে। নভ মোমের হাত ধরে বসে আছে, থেকে থেকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেদিক থেকেই চোখ ফিরিয়ে করিডোরে বসে থাকা সবার দিকে তাকালো তেজ। একটু আগেই মোমকে নিয়ে অবনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব এখন, তবে এটা নিয়ে যাতে মমকে কোনোভাবে প্রেশার দেওয়া না হয়। সবাই মানল। একটু থেমে তেজ বলতে লাগলো, মম ভয়াবহ ব্রেন ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ। মাথায় যেন বাজ পড়ল সবার, শুধু মোয়ান ছাড়া। হ্যাঁ, গভীর হওয়া সত্ত্বেও বোনের এমন খবর শুনে না এসে থাকতে পারল না সে। জয়নাল আর আতিয়াকে জানানো হয়নি কিছুই। এলোমেলো চুলে নিস্তব্ধ মোয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফর্সা নাকের ডগা লাল টকটকে হয়ে আছে। ক্লিন শেভ করা গাল দুটোরও একই অবস্থা। রক্ত গোলাপি ঠোঁট দুটো থেকে থেকে কাঁপছে। সে স্তব্ধ মোয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকালো নভা। দৃষ্টিতে একরাশ মায়া। এই ছেলেটার অন্তদেশ এতটা যন্ত্রণাদায়ক। দৃষ্টি সরিয়ে ফেলল নোভা। মোয়ানের লাল চোখের দিকে কেন যেন সে তাকাতে পারছে না। নিশানের অবাক কণ্ঠ, কি বলছো তেজ ভাই? মোমের এমন একটা জিনিস আমরা কেউ ধরতে পারিনি এতদিনে। ইস্যুও বলল, সারাটাক্ষণ আমাদের সাথেই থাকছে আর বিন্দু পরিমাণ টের পেলাম না। মোয়ান বিষাদের হাসি দিল। আমার বোন এমনই, ওকে বাইরে থেকে দেখে ভেতরটা বোঝার সাধ্য কারণ নেই। ভেতর থেকে বেরিয়ে এলো নভ। সবার দিকে একবার তাকালো, শান্ত কণ্ঠে বলল, তোমরা সবাই বাড়ি যাও, আমি মমকে নিয়ে কাল সকালে ফিরছি। মোয়ান উদ্বিগ্ন হয়ে বলল, বোন জ্ঞান ফিরেছে স্যার। নভ তাকালো তার দিকে, বলল, ফিরেছে, ভেতরে যাও তুমি। মন অনুমতি পেয়ে আর দেরি করলো না, কেবিনে প্রবেশ করলো দ্রুত। নভ আবারও বলল, তেজ, সবাইকে বাড়ি পৌঁছে দে, আর ওই লুসিয়ান যাতে বাড়ি থেকে না বের হয় খেয়াল রাখবি। বলেই আবারও কেবিনে ঢুকলো নভ। পরদিন সকাল 10টা প্রায়। ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসেছে পুরো রায়ানিশ পরিবার। সাথে আছে মলি, লিজা আর লুসিয়ান। একটু পরে ল্যাপটপ হাতে এগিয়ে এলো তেজ। নভের দিকে এগিয়ে দিয়ে বলল, যা চাইছিস আশা করি পেয়ে যাবি। নভ আর চোখে লুসিয়ানের দিকে তাকিয়ে ল্যাপটপটা খুলল। মুখে বলল, সবটা এখনই জানা যাবে। নভের এই একটা কথাই যথেষ্ট ছিল পুরো লুসিয়ানের হাত পা কাঁপানোর জন্য। কি করতে চলেছে নভ? কি পাবে ওই ল্যাপটপে? আদৌ কি সত্যিটা জানতে পারবে? কিন্তু কি করে?
নভ ফোল্ডার চালু করে একটা ভিডিও চালালো, নিজেই দেখতে লাগলো। ধীরে ধীরে সময় রাত 11:44। ড্রিম লাইটের নিচে আলো বিরাজমান, পুরো রুম